গত বছর আগস্ট মাসে থেকে বাংলাদেশের পরিস্থিতি পাল্টে যাওয়ার পর এই প্রথমবার ব্যাংককে মুখোমুখি দুই রাষ্ট্রের প্রধান, একজন পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র ভারতের তৃতীয়বারের জন্য জনগণ দ্বারা নির্বাচিত সরকারের প্রধান, আর অন্যজন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের মাঝে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আরও আগেই দেখা করতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনিস বলে খবর, তবে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে এটাই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। তবে দুদেশের কূটনৈতিক সম্পর্কে শক্তিশালী করতে এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেদিকে তাকিয়ে আছে কাঁটা তারের দুই পাড়ের মানুষ। বৈঠকে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অনুপ্রবেশ, দুদেশের কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয় এমন বক্তব্য থেকে বিরত থাকা, বাংলাদেশের শান্তি এবং স্থিতিশীলতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয় বলে জানা যায়। এছাড়া শেখ হাসিনার প্রত্যর্পণ এবং তিস্তার জল বন্টন নিয়েও ফলপ্রসূ আলোচনা হয় বলে জানা যায়। তাই এখন প্রশ্ন জাগে, বাংলাদেশের পট পরিবর্তনের পর দুদেশের জনগণের সম্পর্কে যে চির ধরেছে তা কি এই বৈঠকের পর মিটবে? দেশটিতে সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের তাবর তাবর নেতৃত্ব। দুই প্রধানের বৈঠকের পর সেই নির্যাতন কি এবার বন্ধ হবে? সম্পর্কের টানাপোড়েনে ক্ষতির সম্মুখীন হচ্ছে দুই দেশের বাণিজ্য মহল। বৈঠকের পর আমদানি রপ্তানির বাণিজ্য পরিস্থিতি কতটা পরিবর্তন হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পর ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক মনোভাবের পরিবর্তন হবে কি মোহাম্মদ ইউনিসের? এমন নানান বিষয় নিয়ে আলোচনা করতেই আমাদের আজকের বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। মোদি ইউনিস বৈঠকের পর কি রূপ নেবে ভারত বাংলা সম্পর্ক তা নিয়ে আলোচনা করতেই আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী প্রদীপ্ত রায় এবং বিশিষ্ট শিক্ষাবিদ গৌতম মজুমদার। নমস্কার, দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। প্রদীপবাবু, ব্যাংককে বিমস্টেক সম্মেলনের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের বৈঠক কতটা গুরুত্বপূর্ণ ছিল বলে আপনি মনে করেন? 2024 আগস্টের 5 তারিখ শেখ হাসিনাকে যখন ক্ষমতাচ্যুত করা হলো এবং তারপর যখন মোহাম্মদ ইউনিসকে প্রধান উপদেষ্টা বানিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হলো, তারপর কিন্তু বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলি তাকে স্বীকৃতি দিয়েছে। ভারতও স্বীকৃতি দিয়েছে, ভারত রাষ্ট্র এই সরকারকে স্বীকৃতি দিয়েছে। এবং যেহেতু স্বীকৃতি দিয়েছে, ফলে এই যে অন্তর্বর্তী সরকারের সমস্ত কার্যকলাপ সেটা কিন্তু বিশ্বের সমস্ত রাষ্ট্র দ্বারা সরকারিভাবে গৃহীত। আচ্ছা, এখন মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর যে বৈঠক সেটা স্বাভাবিকই, এটা অস্বাভাবিক কিছু না। আরো আগেও হতে পারত, এখন হয়েছে। কারণ দুদেশের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক আছে, এই সম্পর্ক যে আসলে বাংলাদেশের পট পরিবর্তনের কারণে যে তা ব্যাহত হবে না, সে ব্যাপারে কিন্তু ভারতের যে বিদেশ সচিব আছেন এবং বাংলাদেশে যিনি হাই কমিশনার আছেন, দুজনেই কিন্তু সেটা বারবার বলেছেন এবং আগস্টের ওই অভ্যুত্থান বা পট পরিবর্তনের পরেও সেটা বলা হয়েছিল। এবং বাণিজ্যিক সম্পর্ক এমন একটা বিষয়, রাজনৈতিকভাবে সামাজিকভাবে যে প্রচার প্রপাগান্ডা হয়, অর্থনীতি কিন্তু সেই স্রোতে সেভাবে চলে না। অর্থনৈতিক সম্পর্কগুলি কিন্তু অন্যরকম। যেমন এই যে ইনভেস্টমেন্ট আছে ভারতের, মানে 5 নম্বর আছে সারা পৃথিবীতে। বাংলাদেশের যে ইনভেস্টমেন্ট আছে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন পুঁজিগোষ্ঠীর, ভারত রাষ্ট্র তার মধ্যে 5ম স্থানে আছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের যে মূল ইন্ডাস্ট্রি আছে, গার্মেন্টস এর যে বিজনেস আছে, সেটাতে কিন্তু 70% সাপ্লাই মানে এদেশ থেকে যাচ্ছে। 34% হচ্ছে র কটন যাচ্ছে আর 34% যাচ্ছে সুতো। এবং এছাড়াও আদানির যে প্রজেক্ট আছে, বিদ্যুতের যে প্রজেক্ট আছে, সেটা তো 1600 মেগাওয়াট বিদ্যুতের মানে সরবরাহের ব্যাপারটা আছেই। সেখানে অনেক টাকা বকেয়া ছিল, এখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিছু টাকা বোধহয় মেটানো হয়েছে, ফলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চলছে। এই যে সামগ্রিক যে বিজনেসটা, ব্যবসাটা চলছে, বাণিজ্য যেটা চলছে, সেটা যাতে ব্যাহত না হয় এবং অন্য কোনো রাষ্ট্র যাতে সেই বাণিজ্যের মধ্যে অনুপ্রবেশ না করতে পারে, তার জন্য তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো ভারত সরকারের আছেই। আচ্ছা, তো এজন্য এই বৈঠক অবধারিত ছিল।
মানে সুরক্ষা কাদের, মানে বাণিজ্য মহল? বাণিজ্য মহলের সুরক্ষা, এবং সেটা করতে গেলে একটা রাজনৈতিক সামাজিক অস্থিরতাটাকে কমানো দরকার। সে কমানোর প্রক্রিয়ার মধ্যেই ছিল এই বিমস্টেকের মধ্যে এই যে 500 বৈঠক যেটা ছিল, এবং সেখানে অবধারিতভাবে বিষয়গুলি উঠে এসেছে। কিন্তু একটা লক্ষণীয় বিষয় হচ্ছে বৈদেশিক নীতি এবং অভ্যন্তরীণ রাজনীতি কিন্তু একই খাতে বয় না। আচ্ছা, ভারতের যে বিভিন্ন যে প্রপাগান্ডাগুলো আছে, প্রচারগুলো আছে, তার মধ্যে সত্যতা আছে, আবার অর্ধসত্য আছে, নির্জলা মিথ্যাও আছে। কিন্তু এই সামগ্রিকভাবে যে সে দেশে সংখ্যালঘু অত্যাচারের যে বিষয়টা আছে, কিছুটা তো পরিস্থিতি অবশ্যই ঘোরালো হয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে যেটা বলা হচ্ছে, বিদেশ মন্ত্রক কিন্তু সেভাবে বিবৃতি দিচ্ছে না, ভারত সরকার কিন্তু সেভাবে বিবৃতি দিচ্ছে না। আচ্ছা, সেখানে অনেক মানে কি বলে এটাকে, মৃদু বিষয়টা, অত কঠোর নয়। তো সেক্ষেত্রে যা যা বলার সেটা তো উনি বলেছেন, মানে প্রধানমন্ত্রী বলেছেন ইউনুসকে। না এখন মানে কোনটার কথা আপনি বলছেন? বিদেশ মন্ত্রক বলছেন না, সংখ্যালঘুদের উপর যে আক্রমণের কথা বলছেন, মানে আক্রমণের যে প্রাবল্য, হ্যাঁ, সেই প্রাবল্য রাজনৈতিকভাবে যেটা বলা হচ্ছে, বা আমরা সোশ্যাল মিডিয়াতে যেভাবে দেখছি, মানে বিদেশ মন্ত্রক থেকে কিন্তু সেভাবে কড়া বিবৃতি দেওয়া হচ্ছে না, তুলনামূলকভাবে মানে যেটা বৈদেশিক নীতি সেখানে অনেক মানে সেভাবে দেওয়া হচ্ছে, মানে সূক্ষ্মভাবে বিষয়টা বলা হচ্ছে। তো সেটা সেখানেও তোলা হয়েছে। অনুপ্রবেশের যে সমস্যা, সেটা তো চিরকালীন সমস্যা, নতুন কিছু নয়। অনুপ্রবেশের সমস্যা আছে, সেটা নিয়ে কথা বলা হয়েছে। তিস্তার জল বন্টন, এটা দীর্ঘকালীন একটা মানে টানাপোড়েনের ব্যাপার আছে, সেটা নিয়ে বলা হয়েছে। তো যা যা বলা হয়েছে সেগুলি কোনোটাই নতুন কিছু নয়, সেটা পুরনো বিষয়ই, সেটাকে আবার পুনরায় উত্থান করা হয়েছে। অ্যাকচুয়ালি 2024-এর 5 আগস্টের আগে হাসিনা সরকার যখন ছিল, তখনও এই সমস্যাগুলি ছিল। কোনো কোনো ক্ষেত্রে সেটা হয়তো ব্যাপকতা পেয়েছে, কোনো কোনো ক্ষেত্রে ব্যাপকতা পাওয়া সত্ত্বেও সেটা দেখা গেছে যে অভ্যন্তরীণ যে বাণিজ্যিক সম্পর্ক, সেই সম্পর্ক যাতে ব্যাহত না হয়, তার জন্য কিন্তু দুদেশের সরকারই সচেষ্ট রয়েছে। ফলে বিমস্টেক সম্মেলন একটা রাজনৈতিক গুরুত্ব আছে, তার চাইতে বেশি হচ্ছে একটা অর্থনৈতিক গুরুত্ব আছে। অর্থাৎ অর্থনৈতিক স্থিতাবস্থাকে বজায় রাখার জন্যই অ্যাকচুয়ালি মোদি ইউনুসের 500 বৈঠক হয়েছে। ওকে, আসবো আপনার কাছে আবার। যে বিশেষ আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে বিদেশ মন্ত্রক থেকে বা যে এই যে সংখ্যালঘুদের উপর আক্রমণের বিষয়টা নিয়ে, আমরা সেটা নিয়ে একটু পরে আলোচনা অবশ্যই করব, এবং রাজনৈতিক প্রপাগান্ডার কথা আপনি বলছিলেন এবং অর্থনৈতিক ধারার কথা আপনি বলছিলেন। আসবো আপনার কাছে। গৌতমবাবু, আপনার কি মনে হয় এই বৈঠক মানে কতটা গুরুত্বপূর্ণ ছিল, এবং দুদেশের কূটনৈতিক সম্পর্কে আগামী দিনে এই বৈঠকের ফলে মানে কতটা দিশা দেখবে? বিষয়টা কূটনৈতিক আলোচনার যেমন প্রয়োজন রয়েছে, এটাকে আরেকটু পেছন থেকে গেলে আমার মনে হয় দর্শক বন্ধুদের বুঝতে আরেকটু পরিষ্কার হবে। এই যে ভারত ভূখণ্ড, আমরা যদি ভারত ভূখণ্ডের ঐতিহ্য ইতিহাস যদি ঘাঁটি, এই ভারত ভূখণ্ডটা প্রতিনিয়তই কিন্তু আমরা আগের থেকে জানতাম যে পঞ্চশীল নীতির উপরে এটা চলছে। হাজার হাজার বছর ধরে এই পঞ্চশীল নীতিকেই অনুসরণ করে চলছে, এবং আমাদের বুদ্ধের যে শান্তির বার্তা, অহিংস বার্তা, এগুলো নিয়ে কিন্তু ভারতবর্ষের এই রাজনৈতিক প্রেক্ষাপটটা চলে। এবং ভারতবর্ষ একমাত্র দেশ যে জোর করে বলে যে আমরা বসুদেব কুটুম্বকম, মানে সারা বিশ্বটাকে এক করে চলার একটা নীতি নিয়ে সবসময় চলছে। আবার আরেকটা যদি আমরা যে রাজনৈতিক প্রেক্ষাপট বলছি, একটা হয় কি একটা জিওগ্রাফিক্যালি বা প্রাকৃতিক পরিবেশ পৃথিবীর, পাশাপাশি সেখানে আসে একটা রাজনৈতিক শৃঙ্খলা, রাজনৈতিক ভূখণ্ড, সেটাই আবার প্রাকৃতিক ভূখণ্ড হিসাবে দেখা যায়। যেমন আমরা যদি ধরি যে হিমালয় পর্বত, হিমালয় পর্বতমালাটা ভারতবর্ষের বা এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে একটা ঐতিহ্য বহন করে। আমরা একটা বই অনেক আগে আমিও পড়েছিলাম, হয়তো এখন মনে নেই লেখাটা আর কি, ভলগা থেকে গঙ্গা, মানে চীন দিয়ে চলে গেছে ভলগা নদী, গঙ্গা নদী আমাদের ভারতবর্ষের দিকে। এই দুটোই কিন্তু একটা সময় প্রাচীন সভ্যতা, চৈনিক সভ্যতা আর ভারতবর্ষের সেই বৈদিক সভ্যতা। ওই হিসাবে ধরতে গেলে এটা একটা ইম্পর্টেন্ট, এবং এখানে প্রকৃতি ঢেলে সাজিয়েছে যেন কেউ হাতে করে এই প্রকৃতিটাকে তৈরি করেছে। এখানে পাহাড়, পর্বত, জল সবকিছু রয়েছে। এটার দিকে সারা পৃথিবীর নজর, আজকে না হাজার হাজার বছর আগে থেকে সারা পৃথিবী চেয়ে আছে এখানকার বিজনেস, শিল্প, ব্যবসা, বাণিজ্য, শিক্ষা সবকিছু উন্নত। তার জন্য বিদেশ থেকে বারবার আক্রমণ হয়েছে। পরবর্তী সময় আমরা এবার ব্রিটিশদের পিরিয়ড ধরলাম, আমি আরো একটু ছোট করে চলে যাচ্ছি, যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালের পর। দুটো দেশ আলাদা হয়ে গেছে, পাকিস্তান আর ভারতবর্ষ। একদম।
আবার পাকিস্তানের ইয়ে থেকে জন্ম হয়েছে বাংলাদেশ, যেটা মানে 1954 সাল থেকে ভাষা আন্দোলন শুরু হয়েছে ভাষা নিয়ে। 71-এ সেই যুদ্ধের পরে একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। এখানে দীর্ঘকাল আমরা দেখেছি যে যেমন চীন একটা ভাইটাল পয়েন্ট। এবার আসি আমরা যদি পৃথিবীর যে সাম্রাজ্যবাদ বা পৃথিবীর যে ব্যবসা বাণিজ্য সবটা নির্ভর করছে চীন, আমেরিকা, রাশিয়া, ইউরোপিয়ান কান্ট্রি। ভারতবর্ষ একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে বহু আগে থেকে। এর মধ্যে ভারতবর্ষ একটা সময় নেগেটিভ ভাবে চলছিল। সে স্বাধীনতার পরও প্রায় 60-70 বছর কিন্তু তার একটা ইতিবাচক কোনো চিন্তাধারা ছিল না, নেতিবাচক চিন্তা নিয়ে এগিয়েছিল। কিন্তু আমরা যদি দেখি গত 10 বছর ধরে একটা পজিটিভ থিঙ্কিং এর উপরে ভারতবর্ষ চলছে, যেটা নেগেটিভ চিন্তা। এই যে আপনি বলছেন একটা সময় যখন বলা হতো যে যখন গোটা বিশ্বের অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে গেছিল, তখন মনমোহন সিং এর অর্থনীতি ভারতকে বাঁচিয়ে রেখেছিল, তখন সেই সময়টাকেও কি আপনি নেগেটিভ বলছেন? না, তখন আমি বলছি সেটা হলো কি, যখন বিশ্বায়ন শুরু হয়েছে, এটা 90-র দশকে বিশ্বায়নটাকে মেনে নিয়েছে। যেমন চীন বিশ্বায়নটাকে মেনে নিয়েছে 80-র দশকে, মানে ক্যাপিটাল ইনভেস্টমেন্টটাকে 80-র দশকের থেকে চীন নিয়ে নিয়েছে। যখন সারা পৃথিবীতে ওই যে মানে অর্থনৈতিক দিকটা তো দুটো দিকে চলে গেছে, আমেরিকা ভার্সেস রাশিয়া, চীন কিন্তু সেটাকে নিয়েছে যে আমার অর্থনৈতিক উন্নতির জন্য বড় বড় শিল্প কলকারখানা তৈরি না করলে আমি হবে না। তো এটা 90-র দশকে এসে ধরেছে। তারপরও ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট কখনো কখনো কিন্তু সঠিক সিদ্ধান্ত নেয়নি, কারণ আমরা গরিব, আমরা অশিক্ষিত। কতগুলো যে প্রোপাগান্ডা ছিল সেই প্রোপাগান্ডাগুলোকে ধরে কিন্তু এগিয়েছে। এবার যেটা আমাদের মূল পয়েন্ট, 71-এর পর বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারপর বিভিন্ন কিছু চলছে, এবং সবসময় সংখ্যালঘুদের উপর একটা আক্রমণ, সেটা আগেও হয়েছে, এখনো হয়েছে, হাসিনা থাকাকালীনও হয়েছে। হাসিনা থাকাকালীনও বিভিন্নভাবে প্রচার হয়েছে যে মানে এই যে মোল্লাবাদী যেটাকে আমরা বলি, ওইটার উপরে মাঠে ময়দানে বিভিন্নভাবে মাইকিং করে করে বিভিন্ন কিছু চলছে। বিভিন্ন সময় তখনও পুজো টুজো, বিভিন্ন দুর্গাপূজা বা বিভিন্ন যে এগুলোতে কিন্তু তখনও কম বেশি আন্দোলন বা বিভিন্ন রকমের ইয়ে ছিল। কিন্তু এখানে একটা নির্বাচিত সরকার, সে কিভাবে এসে না এসে আমরা জানি না, সেটা ওই দেশের আভ্যন্তরীণ ব্যাপার। ওখানে একটা আন্দোলন তৈরি হয়েছে। সেই আন্দোলনটা আমরা স্পষ্ট দেখেছি কি, আন্দোলনটা একটা ছাত্র আন্দোলন, এটা রিজার্ভেশনকে কেন্দ্র করে। সেটা আমার দর্শক বন্ধুরা জানে, মানে সেই জায়গাটাতে জানে সবাই যে পরিস্থিতি কিভাবে পাল্টে গেছে, পট পরিবর্তন কিভাবে হয়েছে। যেই মাত্র পট পরিবর্তন হয়েছে, ইউনিসকে কেয়ারটেকার হিসেবে গভর্নমেন্টে বসিয়েছে, তারপরের থেকে কিন্তু ওনার কন্ট্রোলও নেই। পুরো ঘটনাটা একটা শ্রেণীর কাছে চলে গেছে। সেই শ্রেণীটা প্রচুর পরিমাণে দাঙ্গা হাঙ্গামা, যেগুলো মানে কোনো একটা সভ্য রাষ্ট্রের পক্ষে ধ্বংস কিন্তু হয়েছে রাষ্ট্রেরই। আজকে আমাদের ত্রিপুরা থেকে হোক বা ভারতবর্ষ থেকে কিছু জামিন, তাহলে টোটাল একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে যেটা সারা পৃথিবী নিন্দা করেছে। এই যে মিডিয়াগুলোতে আমরা যখন দেখেছি কি হয়েছে, কম হয়েছে, বেশি হয়েছে আমরা জানি না, আমরা যেটা মিডিয়াতে দেখেছি বা বিভিন্ন সারা পৃথিবী থেকে কিন্তু প্রতিনিয়ত বলা হচ্ছে কমাও কমাও কমাও, একটা জাতিবিদ্বেষ যেটা শুরু হয়েছে, এটা সংখ্যালঘুদের হয়েছে। এখন এবার হলো কি বিজনেসের পয়েন্টে আসে। আজকের দিনে প্রত্যেকের দরকার। যেমন বিমস্টেক যেটা আমাদের, এটা হলো আমাদের যে আরব সাগরের, ভারত মহাসাগরের যে এরিয়াটা, এটা নিয়ে একটা ব্যবসাকে ডেভেলপ করার জন্য ভারত হলো তার মূল কর্ণধার। ভারতকে ফলো করছে কারা? ছোট 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 ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলো। এবং প্রত্যেকে চায়, যেমন আমি যদি এখন বলি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কারোর সঙ্গে যখন ক্লাসে মিশতে যায়, আমিও বলি ওই ছেলেটার সঙ্গে মিশ, কারণ কি দেখছি ওর মধ্যে কিছু প্রতিভা রয়েছে, তাহলে ওর সঙ্গে থাকলে এটা পাবে। আজকে ভারতবর্ষের একটা প্রতিভা আছে, সারা পৃথিবী ভারতবর্ষটাকে, নেতৃত্বটাকে দেখছে, এবং সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রনায়করা এই নেতৃত্বকে দেখছে। এটা ব্যবসাকে যদি সঠিক পদ্ধতিতে নিতে হয়, ভারতবর্ষের বড় হলে কি হবে, এরও স্বার্থ রয়েছে। কারণ ব্যবসা না হলে পৃথিবীর কোনো দেশ উন্নতি করতে পারবে না। ব্যবসা হলো তার মূল শর্ত। তাহলে ব্যবসাকে প্রতিষ্ঠা করার জন্য ইউনিস হয়তোবা ভারতবর্ষের বিদেশ সচিব বা ভারতবর্ষের যারা পররাষ্ট্র নীতি নিয়ে নেয়, ওরা দেখছে যে যেহেতু নির্বাচিত সরকার না, ভারতবর্ষ যেহেতু সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, সে সবসময় চাইবে যে একটা নির্বাচিত সরকারের সঙ্গে ওর বন্ডিংটা হোক। এটা যেহেতু একটা আন্দোলনের মাধ্যমে হয়েছে, সেজন্য ইউনিসের যে পদ্ধতিটা, ওইটাকে ঠিক সঠিকভাবে হয়তো
মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। ওকে, কিন্তু ব্যবসার দিকে এবং বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে, সংখ্যালঘুদের স্বার্থে ভারতবর্ষের ভূমিকা থাকা জরুরি। সেই জন্য বারবার যেহেতু এটা নিয়ে বলা হচ্ছে, এই বিমস্টেক সম্মেলনে এই যে মিটিংটা হয়েছে, মিটিংটা হয়তো ইতিবাচক হয়েছে, কিছু আগামী দিনে এটা বুঝবে, কারণ প্রত্যেকের দরকার আছে। Okay. বাংলাদেশ যদি সঠিকভাবে তার নিজস্ব উন্নতি যদি চায়, বাংলাদেশের উন্নয়ন যদি চায়, বাংলাদেশের শিল্প, ব্যবসা, বাণিজ্য বা যুব সম্প্রদায়ের উন্নতি যদি চায়, একমাত্র ব্যবসায়ী হলো তার পথ, এবং ভারতবর্ষ ছাড়া মানে আর কোনো মানে সুযোগ নেই। ওকে, আমি আসছি আপনার কাছে তাহলে আরেকবার। প্রদীপবাবু, এই যে আমরা এই মোদি ইউনিসের বৈঠকের কথা বলছি এবং এটা কেন গুরুত্বপূর্ণ আমরা সেই দিকটা একটু বোঝার চেষ্টা করলাম। এখন এই বৈঠকে যেসব বিষয়গুলো উঠে এসছে, এক তো হচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ, এক তো হচ্ছে আমাদের বর্ডারের নিরাপত্তা এবং এখানে যে একটা অবৈধ অনুপ্রবেশ বরাবর চলছে সেটা উঠে এসছে। সেখানে কিন্তু একটা উদ্বেগ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী, এবং সংখ্যালঘুদের সেখানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি বাংলাদেশে স্থিতিশীল একটি সরকার এবং সেটা চাওয়াটা, সেটা ভারতবর্ষ চায় বলেও কিন্তু উনি জানিয়েছেন। এখন এই জায়গাগুলোর মধ্যে কোনটা আপনি যেটা বলছেন যে নতুন কোনো কিছু আলোচনা হয়নি, এখন প্রশ্ন হচ্ছে যে দুই দেশের সম্পর্ক তো বহু পুরনো, সেখানে নতুন করে বাণিজ্যের যদি কোনো আলোচনা নতুন করে হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেই সম্পর্কটা চির ধরছিল বা ধরেছে যে কোনো পরিস্থিতির কারণে, তা নিয়ে যখন কথা হবে তখন তো পুরনো বিষয় নিয়েই কথা হবে। এখন পুরনো বিষয় নিয়ে কথা হলে কতটা ফলপ্রসূ হবে সেটা হয়তো আগামী দিন সময় বলবে। কিন্তু এই ব্যাপারগুলোতে যেটা আপনি বলছিলেন যে বিদেশ মন্ত্রক থেকে সেরকমভাবে কোনোদিন সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আওয়াজ তোলা হয়নি, প্রধানমন্ত্রী নিজে উদ্বেগ প্রকাশ করছেন, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কি হতে পারে? ব্যাপারটা হচ্ছে যে বিদেশ নীতির কতগুলি বিষয় আছে। যেমন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয় না যে আমরা বিদেশের মাটিতে গিয়ে মেরে দিয়ে এসেছি, যখন বলা হয়, কিন্তু বিদেশ মন্ত্রক সেটা আবার অস্বীকার করে। কতগুলি কূটনৈতিক বিষয় আছে, কূটনৈতিক কতগুলি মানে নিয়ম প্রটোকল আছে, তো এগুলির উপর চলতে লাগে। তো যেমন বিভিন্ন যে সন্ত্রাসবাদী যে কাজকর্ম চলে বিদেশের মাটিতে, অন্য রাষ্ট্রের মাটিতে, সেটা কিন্তু স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয় মাঝে মাঝে, বা বিভিন্ন রাজনৈতিক বক্তৃতা ও সরকারের যারা আছে তারা বলেন যে আমরা এখন এত শক্তিশালী হয়েছি যে বিদেশে গিয়ে আমরা মানে অন্য রাষ্ট্রে গিয়ে আমরা নিকেশ করে দিয়ে আসি সন্ত্রাসবাদীদের। কিন্তু বিদেশ মন্ত্রক আবার সেটাকে অস্বীকার করে না, আমাদের এমন কোনো পলিসি নেই, আমরা এরকম করি না, কারণ সেখানে অনেক কূটনৈতিক ব্যাপার আছে, আন্তর্জাতিক নিয়ম কানুন আছে, এরকম কতগুলি ব্যাপার আছে। ফলে বিদেশ মন্ত্রকের পক্ষে ওইভাবে কথা বলা সম্ভব না। বিদেশ মন্ত্রক কতগুলি প্রোটোকল মেনটেন করে কথা বলতে লাগে। এবং এই সম্মেলনগুলিও মূলত তো ওইভাবেই হয় না। তো এখন সেখানে কি বিষয় নিয়ে কথা হবে, যে বিষয়গুলি নিয়ে কথা হয়েছে সেগুলি আগেও বলা হয়েছে। এখন কি হচ্ছে, একটা রাজনৈতিক পরিপ্রেক্ষিত আছে। এখন যে রাজনৈতিক টানাপোড়েনগুলি আমরা দেখতে পাই সেগুলি তো আমরা মূলত কোথা থেকে পাই? এগুলি সোশ্যাল মিডিয়া থেকে পাই, ইলেকট্রনিক মিডিয়া থেকে পাই, কিছুটা প্রিন্ট মিডিয়া থেকে পাই। প্রিন্ট মিডিয়ার কতজন পড়ে, ইলেকট্রনিক মিডিয়া কতজন পড়ে? মানুষের মতামত বা বক্তব্য তৈরি মূলত সোশ্যাল মিডিয়া থেকে। মানে যারা যেভাবে বিষয়টাকে জানতে চায়, বুঝতে চায়, সেভাবেই তারা আসলে ইনপুটগুলো নেয়, নিজে নিজের পছন্দ মতো খবর নেয় এবং সেই খবরটা পরিবেশন করে। এইভাবেই তো চলছে, এইভাবে নেটওয়ার্ক তৈরি হয়। নেটওয়ার্কের মধ্যে প্রপাগান্ডা ছড়িয়ে পড়ে, তার মধ্যে কিছু সত্য থাকে, কিছু অর্ধসত্য থাকে, কিছু নির্জলা মিথ্যা থাকে। তো কথা হচ্ছে যে আসলে যখন কথা দুই দেশের রাষ্ট্র নেতারা যখন বসেন আলোচনা করতে, তখন কিন্তু এই প্রপাগান্ডাগুলিকে বাদ দিয়ে কিন্তু এরা আলোচনায় বসেন। আচ্ছা, সেখানে মূল যে বাস্তব সমস্যা সেগুলি নিয়ে কিন্তু কথাবার্তা হয়। এবং সেক্ষেত্রে যথারীতি যেটা হয়েছে, অনুপ্রবেশের সমস্যা তো আগেও ছিল, এখনো আছে। এবং অনুপ্রবেশ দেখার জন্য দায়িত্ব হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের, ওদিকে হচ্ছে বাংলাদেশের যে গার্ড আছে বিজিবি, এবং এদিকে হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর। এবং বিএসএফ এর ব্যর্থতা যদি হয় তাহলে অনুপ্রবেশ হবে, আর টাইট সিকিউরিটি যদি বিএসএফ এর থাকে তাহলে সেখানে অনুপ্রবেশ হবে না। এবং কানা অনুপ্রবেশ করছে সেটা তো আলাদা বিষয়। যদি সংখ্যালঘুরা যদি বিপদে থাকে তাহলে সংখ্যালঘুরা অনুপ্রবেশের চেষ্টা করবে, বাংলাদেশের সংখ্যাগুরুরা যদি এখন খুব ভালো থাকে তারা অনুপ্রবেশের চেষ্টা করবে না, আর সংখ্যালঘুরা চেষ্টা করবে। এরকম অনেকগুলো ব্যাপার আছে, কারা অনুপ্রবেশ করছে সেটা একটা বিষয় আছে, এবং সেটা আটকানোর জন্য বর্ডারে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, যারা সীমান্ত রক্ষার ব্যাপারে। আপনি বলছেন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা হবে দুদেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে, তাহলে এখন সংখ্যালঘুর সেখানে নিরাপত্তা বা নির্যাতন নিয়ে যে সেটা আলোচনা হয়েছে এবং সেখানে আমাদের প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন, তাহলে সেটা গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয়, সংখ্যালঘুরা তো নির্যাতিত হচ্ছে, এটা তো ঘটনা যে সংখ্যালঘু অনেক চাপে আছে বাংলাদেশের 5 আগস্টের পরে। কারণ মানে শেখ হাসিনার যে রাজনীতিটা ছিল সেটাতে তো অনেক বেশি মানে প্রো ইন্ডিয়ান রাজনীতি ছিল,
ওকে, এবং সেক্ষেত্রে সংখ্যালঘুরা শেখ হাসিনার যখন সরকার ছিল তখন নিরাপদ বোধ করতে অপেক্ষাকৃত ভাবে বেশি, এবং বাংলাদেশের যে সংখ্যালঘুরা আছে তাদের মধ্যে 90% মূলত আওয়ামী লীগের সমর্থক ছিল। এবং সেক্ষেত্রে যেহেতু মানে এই পট পরিবর্তনের ফলে তারা শঙ্কিত হয়েছে, আশঙ্কিত হয়েছে, কোথাও কোথাও মৌলবাদীরা সক্রিয় হয়ে উঠেছে। কারণ এ ধরনের সরকার যখন গঠিত হয়, অন্তর্বর্তী সরকার যেহেতু নির্বাচিত সরকার নয়, ফলে সমস্ত রাষ্ট্রের যে সমস্ত ইয়েগুলো, শাখা প্রশাখাগুলি বা বিভিন্ন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে তার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের থাকে না। এখানে প্যারালাল চলতে থাকে, সেনাবাহিনী শাসন চলতে থাকে, দুষ্কৃতীরা তখন সক্রিয় হয়ে ওঠে, তাদেরকে দমন করার প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ, দীর্ঘকালীন। এই সমস্ত সুযোগ নিয়ে মৌলবাদী শক্তি অবশ্যই উত্থান হয়, মৌলবাদী শক্তি, এবং তারা তাদের মতো করে, এবং যে রাজনৈতিক দলগুলি তাদেরকে ইন্ধন দেয়, তারা তাদের মতো করে এদেরকে সক্রিয় রাখার চেষ্টা করে, বাইনারি তৈরি করার চেষ্টা করে। সংখ্যাগুরু রাজনীতি এদেশে যেমন চলছে ওদেশেও চলছে, পরস্পরের পরিপূরক, পরস্পরের শত্রুতা এরা নয়, পরস্পরের পরিপূরক। তো সেক্ষেত্রে দেখা যাবে যে ওইগুলো মাথাচাড়া দেয় অপেক্ষাকৃতভাবে বেশি আগের থেকে, এবং সেক্ষেত্রে উদ্বেগের ব্যাপারটাও থাকে। সেই উদ্বেগ প্রশমনের জন্য প্রক্রিয়াও চলতে থাকে, এবং সেভাবেই বিদেশ মন্ত্রক থেকে সেই উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এবং তা এবার কিছুটা পরিস্থিতি পরিবর্তন হবে বলে মনে করছেন, যেহেতু বৈঠকে আলোচনা হয়েছে এবং খোদ প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন। পরিস্থিতির পরিবর্তন অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে। এখন বর্তমান যে সরকার আছে সেই সরকারের উপর চাপ কি রকম আছে, সরকার কোন খাতে বইছে। একটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সমস্ত প্রতিনিধিরা থাকে, সেখানে দক্ষিণপন্থী, মধ্যপন্থী, বামপন্থী সবাই মিলেমিশে কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়। সেখানে কার নিয়ন্ত্রণ বেশি তার উপর নির্ভর করে কোন খাতে কোনটা চলবে, এবং বিভিন্ন সময় সেই ভারসাম্যের পরিবর্তন ঘটে। এখন যখন দেখা যাবে যে যারা বেশি সক্রিয় হয়ে উঠেছে, মৌলবাদী শক্তি যেটা আছে এই সরকারের মধ্যে, তারা বেশি সক্রিয় হয়ে উঠেছে, তখন এক ধরনের বিষয় হয়। আবার যখন অন্যান্য শক্তিগুলি যখন সক্রিয় হয়ে ওঠে তখন এক ধরনের বিষয় হয়। যেমন বিএনপি বর্তমানে বাংলাদেশে তুলনামূলকভাবে একটু সক্রিয় হয়ে উঠেছে, এবং বিএনপি মধ্যপন্থী একটা অবস্থান নিয়েছে। ফলে তাদের প্রভাব যদি থাকে তাহলে সেখানে দেখা যাবে যে অপেক্ষাকৃতভাবে পরিস্থিতি একটু স্বাভাবিকের দিকে যাবে। কিন্তু আসল কথা হচ্ছে ডিভিডেন্ডটা কারা নেবে। বাংলাদেশে যদি অস্থিরতা থাকে, সংখ্যালঘুদের উপর নির্যাতন থাকে, তাহলে এই দেশে ভারতে কারা ডিভিডেন্ডটা নেবে, কাদের লাভ? বাংলাদেশি হিন্দুরা যদি অত্যাচারিত হয় তাহলে ভারতে কাদের লাভ? এতে মানে রাজনৈতিক লাভটা কার, সেটা একটা বড় বিষয় আছে। কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব যে অর্থনীতি আছে, নিজস্ব যে সামাজিক রাজনৈতিক পরিস্থিতি আছে, তাতে তারা এই অবস্থাটা চলতে দেবে কতটা, সেটাও একটা বড় বিষয় আছে। এই সমস্ত বিষয়ের উপর দাঁড়িয়ে আছে যে এটা কোথায় যাবে, এটা পরিবর্তন। এছাড়া যেটা হচ্ছে যে আমি বাবার বলছি যে ইন্ডিয়ান যে ইনভেস্টমেন্ট আছে, না আমরা আসছি, সেটা নিরাপত্তা রক্ষার জন্য যদি বাংলাদেশ সরকার সচেষ্ট হয়, তখন অবধারিতভাবে এই ধরনের যে দুষ্কৃতিমূলক কার্যকলাপ যে সেগুলিকে দমন করা বা সেগুলিকে প্রশমিত করাটাও বাংলাদেশ সরকারের দায়িত্ব। মনে হচ্ছে সেদিকে যাচ্ছে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আসছি আমি, এবং বাণিজ্যের ক্ষেত্রে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, বাণিজ্য কতটা গুরুত্ব পাচ্ছে এই পট পরিবর্তনের পর বাংলাদেশের এই অস্থির যে পরিস্থিতি চলছে এবং দুদেশের সম্পর্কের যে টানাপোড়েন চলছে, তার মধ্যে বাণিজ্য কতটা গুরুত্ব পাচ্ছে এবং গুরুত্ব হারাচ্ছে সে বিষয়ে কথা বলবো। কিন্তু তার আগে গৌতমবাবু, আপনার কি মনে হয় বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবারের বৈঠকের পর, মানে যে প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন, এখানে পরিস্থিতি কতটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখছেন আপনি? দেখেন, পরিষ্কার হিসাব হলো এখানে যে একটা মৌলবাদ, যেমন মানে পুরো যে ব্যবস্থাটা চলছে এখন, এটা পুরো মৌলবাদের উপরে এটা কাজ হচ্ছে। আচ্ছা, প্রেশার আছে খুদ ইউনিসের উপরও। তাহলে যারা এই দেশটাকে সেই ধাঁচে চালাতে চাইছে, একটা ইসলামিক কান্ট্রির মতো, যেমন আফগানিস্তানে তালিবানি শাসন, এই ধরনের একটা শাসন ব্যবস্থা পাকিস্তানও চলছে, এই ধরনের একটা শাসন ব্যবস্থা বাংলাদেশেও করার একটা প্রক্রিয়া চলছে। আচ্ছা, যাও কিন্তু বাইরের মদত রয়েছে। সেটা আমরা কিছুদিন আগেও আমেরিকা থেকে শুনেছি যে ইলেকশনের সময় মানে বৈদেশিক মুদ্রা এখানে হয়েছে, লেনদেন হয়েছে। আচ্ছা, এগুলো আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এবং এটা নিয়ে চর্চা হচ্ছে। তার মানে কি, একটা মৌলবাদীকে সংগঠনকে, জেহাদিদেরকে এখানে সম্পূর্ণরূপে পুরো হাতে ছেড়ে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে ভারতবর্ষের যে ভূমিকা, বারবার বলছে সংখ্যালঘুদের উপরে যেন কোনো নির্যাতন না হয়। তো সংখ্যালঘুদের উপরে নির্যাতন কিন্তু করছে কারা? সেই জেহাদিরাই। ওরা চাইছে, যেমন আমাদের ৭১-এ তো পাকিস্তান থেকে এটা ছিনিয়ে নেওয়া হয়েছে, পাকিস্তান সেটার উপরে একটা সবসময় একটা ক্ষুব্ধ, এবং বাংলাদেশের একটা শ্রেণীকে সবসময় ভারত বিদ্বেষী করার একটা মানসিকতা দেখা গেছে, আগেও দেখা গেছে, আজকের দিনেও আছে। এখন বরঞ্চ ভারত বিদ্বেষীর আওয়াজটা বেশি।
যেটা হয়তো আমরা হয়তো বলি যেহেতু মুজিবরকে বা ভারতবর্ষের এই যে 71 সালের যে দেশটা স্বাধীন হয়েছে, আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রচন্ড হাত ছিল, সেটা আমরা জানি। মানে ভারতবর্ষের প্রচুর পরিমাণে হাতে এই দেশটাকে স্বাধীন করে, তাহলে আমাদের একটা বিশাল ভূমিকা রয়েছে, ভারতবর্ষের একটা বিশাল ভূমিকা রয়েছে। তো হাসিনা কার? শেখ মুজিবের ঘরের মেয়ে, তাহলে ওনার সঙ্গে ভারতবর্ষের একটা আত্মিক সম্পর্ক আগে থেকে রয়েছে। যেহেতু ওনারও একটা দুর্বলতা রয়েছে, ভারতবর্ষ এটাকে স্বাধীন করেছে, এটা হলো ওনার একটা সততা যে এই দেশটাকে কারা স্বাধীন করে দিয়েছে বা কারা সহযোগিতা করেছিল। তো এই শর্তে সেই তার ওই ঋণের স্বার্থে হয়তো ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক সুন্দর। আর যেহেতু একদম লাগোয়া তিনটা মানে পুরো বর্ডারটা হলো ভারতবর্ষের সঙ্গে জড়িত, তো অটোমেটিক্যালি যদি ভারত ভূখণ্ডের সঙ্গে যদি বাংলাদেশটা থাকে, তাহলে ভারতেরই আখেরে লাভ। আখেরে কিন্তু লাভটা হলো ভারতের, কারণ আমি একটা বড় শক্তির সঙ্গে যখন থাকি তখন আমার শিল্প, ব্যবসা, বাণিজ্য সব দিক, তাহলে মৌলবাদী শাসন দিয়ে খুব বেশি দিন চলবে না, এবং খুব বেশি দিন চলবে না। এখন হয়তো নরেন্দ্র মোদী রিকোয়েস্ট করেছে বা আলোচনা করেছে, হয়তো ওনার পদ্ধতিতে উনি বলেছেন যে মানে ইয়ের উপরে যদি মানে সংখ্যালঘুদের উপরে যদি কোনো আক্রমণ হয় তখন উনি স্বাভাবিক চিন্তা করবে। এবং আরেকটা বিশেষ করে যেটা 1971 সালের যে সংবিধান বাংলাদেশে নতুন করে তৈরি হয়েছে, সেখানে কিন্তু একটা জিনিস লেখা আছে, যদি প্রয়োজনে ভারতবর্ষ যদি আভ্যন্তরীণ কোনো বিষয়ে বাংলাদেশের উপর হস্তক্ষেপ করার কিন্তু ফুল রাইট কিন্তু ভারতবর্ষের কাছে আছে। আচ্ছা, একটা জায়গায় আমি ওই দিন এটা শুনেছিলাম, একজন বিশিষ্ট ইয়ে কথাটা বলেছে, তা আমাদেরও তো এটাগুলো জানা ছিল না। তার মানে কি, ইচ্ছা করলে ভারতবর্ষ কিন্তু হস্তক্ষেপ করতে পারে না, করতে পারে, কিন্তু যেহেতু করছে না, ভারতবর্ষ সবসময় গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক পদ্ধতিতে যেতে চায়। সেই জন্য ওই জন্য বললাম যে আমি পঞ্চশীল নীতিতে চলে। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এইভাবে বা রিকোয়েস্ট করার পর বা এই যে দ্বিপাক্ষিক বৈঠকে এই কথা ওঠানোর পর সবচেয়ে বেশি গুরুত্ব এই বিষয়টাতে দেওয়া হয়েছে। এখন তারপর কি আপনার কি মনে হয় যে একাংশ বাংলাদেশী নাগরিকদের মধ্যে যে চরম ভারত বিদ্বেষ লক্ষ্য করা যাচ্ছিল বিগত কয়েক মাস ধরে, তা কিছুটা হ্রাস পাবে বা তার কিছু একটা ভারত বিদ্বেষটা থাকবে? একটা শ্রেণী ভারত বিদ্বেষের উপরেই ক্ষমতা হরপ করতে চাইছে, ওদের ভিতরে যেটা আছে এটা থাকবেই। এবার যেহেতু দায়িত্বে রয়েছেন ইউনিস সরকার, উনি হয়তো বা এবার এটাকে কোনভাবে হ্যান্ডেল করবে, আদৌ উনি হ্যান্ডেল করতে পারবেন কিনা, আর ওনারও হ্যান্ডেল করার জন্য উনি ওনার কূটনৈতিক চাল দিচ্ছেন। যেমন এই মিটিং এর আগে উনি চীনে গিয়ে বলে এসেছেন, ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর 7 সিস্টার নিয়ে বলে এসেছেন, যেগুলো বলা উচিত ছিল না, উনি সুড়সুড়ি দিচ্ছেন। তাহলে ভারতবর্ষ তো আর বসে থাকবে না, ভারতবর্ষ বসে থাকার কথা না, কারণ আমরা যেহেতু ভারতীয়, আমরা বলবোই এটা নিয়ে বসে থাকার কোনো কারণ নেই। কিন্তু ভারতবাসীরাও চাইছে যে ইউনিসের বা বাংলাদেশের যে ঔদ্ধত্য প্রকাশ করছে বা বিভিন্নভাবে যে ভারত বিদ্বেষী যেভাবে প্রচার করছে, সেগুলো না হওয়ার জন্য আমরাও চাই শান্তিপ্রিয়ভাবে, সুন্দরভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের গণতান্ত্রিক পদ্ধতিতে আবার পুনরায় একটা সরকার তৈরি হোক, যত ইমিডিয়েট হয়, তাইলে হয়তো আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো ইমিডিয়েট শেষ হয়ে যাবে। ঠিক। প্রথম আমরা যদি ভূ রাজনীতির দিকে দেখি বা ভূ অর্থনীতি যেভাবে চলছে এই মুহূর্তে, চারিদিকে বিশ্বের চারিদিকে এখন যুদ্ধ চলছে, সেটা রাশিয়া ইউক্রেন বলুন বা মধ্যপ্রাচ্যের দেশগুলো বলুন, ইসরায়েল প্যালেস্তাইন বলুন, এখন সেই জায়গায় দাঁড়িয়ে চীনে গেছিল, যেটা কিছুক্ষণ আগে গৌতমবাবু বলছিলেন যে চীন সফরে যখন যান মোহাম্মদ ইউনিস, সেখানে উনি একটি বক্তব্য দিয়েছেন যেটার বিরোধিতা ভারতবর্ষে হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যে তীব্রমতা সুপ্রিমো তার বিরোধিতা করেছেন। এখন দুদেশের সম্পর্কের টানাপোড়েনে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন কিছুদিন ধরে বা কয়েক মাস ধরে দেশের বাণিজ্য মহল, দুই দেশের বাণিজ্য মহলই হচ্ছিল বলে এটা জানা যায়। এখন এই যে চীনের সঙ্গে একটা অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার বাংলাদেশের প্রয়াস বা মোহাম্মদ ইউনূসের প্রয়াস বা চীনকে আমন্ত্রণ জানানো সাগর হয়ে সেখানে করার, এবং ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে যেটা সাগরের সঙ্গে যোগাযোগ নেই সেখানেও চীনের মার্কেট আছে বলে যেটা আমন্ত্রণ জানানো, এটাকে কিভাবে দেখছেন? ভারতের যারা বাণিজ্য যারা করছেন বাংলাদেশের সাথে, ভারত এই বিষয়টা নিয়ে কতটা উদ্বিগ্ন থাকার কথা? এগুলি তো আসলে রুটিন ওয়ার্ক। এরপরেই তো আবার বিমস্টেক সম্মেলনের পার্শ্ব বৈঠকটাও হয়েছে। চীনের সঙ্গে যেমন বৈঠক হয়েছে সেমন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, দুদিকেই বৈঠক হয়েছে। এটা ব্যালেন্স, ভারসাম্য রক্ষার ব্যাপার। কারণ বাংলাদেশের মতো যে রাষ্ট্র আছে যেখানে হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ সীমিত, জনসংখ্যা বিপুল, এবং বাংলাদেশ তো একদিকে মানে সমুদ্র আর বাকি 3 দিকে ভারত রাষ্ট্র দ্বারা বেষ্টিত, ফলে সেখানে কতগুলি সীমাবদ্ধতা আছে। তার বিকাশের জন্য সে পার্শ্ববর্তী রাষ্ট্রের উপর নির্ভরশীল হবেই।
এবং ভারত রাষ্ট্রের উপর নির্ভরশীলতা বাংলাদেশে থাকবেই, এবং পাশাপাশি যেহেতু ভারত একটি বৃহৎ রাষ্ট্র এবং সেজন্য চীনের সঙ্গে সখ্যতা রেখে একটা ভারসাম্যের রাজনীতি করার চেষ্টা বাংলাদেশে থাকবেই। এছাড়া চীনের ইনভেস্টমেন্ট সারা পৃথিবী জুড়ে বিরাট পরিমাণে আছে। চীন অনেক সহজ শর্তে মানে ঋণ দেয়, এবং পরবর্তী সময় ঋণ যদি না মেটাতে পারে তাহলে যে সেক্টরে ঋণ দেওয়া হয়েছে সেই সেক্টরটাই চীন দখল করে নেয়। কিন্তু প্রাথমিকভাবে যেহেতু দেখা যায় যে অনেক সহজ শর্তে ঋণ দিচ্ছে, ফলে অপেক্ষাকৃত দরিদ্র রাষ্ট্র যেগুলো আছে বা দুর্বল রাষ্ট্র যেগুলো আছে তারা কিন্তু সেই ঋণ নিতে বাধ্য হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে একটা ঋণের জালের ব্যাপার আছে। কিন্তু এখন বাংলাদেশের যে অবস্থা আছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু ততটা ভালো নয়। ফলে সেক্ষেত্রে চীনের সহায়তা বাংলাদেশের নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, এবং পাশাপাশি ভারতের সহায়তাকেও বাংলাদেশ অস্বীকার করতে পারবে না। আমি সহায়তা শব্দটা বলছি, আসলে সেগুলি বাণিজ্যিক সম্পর্ক। সহায়তার ভেতরেই আসলে বাণিজ্যিক স্বার্থ যুক্ত থাকে। ফলে ভারতের যেমন বাণিজ্যিক স্বার্থ আছে, চীনেরও বাণিজ্যিক স্বার্থ আছে। এবং চীনে গিয়ে যেটা বলেছেন ইউনিস, সেটা ভারতের যখন কথা বলবে তখন সেটা আর বলবে না, তখন উল্টো কথাই বলবে। এগুলি কৌশলগত প্রশ্ন, কারণ রাজনৈতিকভাবে বাজার গরম হয় এই কথাগুলিতে, সেজন্য এটা আসে বাজারে। কিন্তু বৈদেশিক নীতিতে কিন্তু এই কথাগুলিকে যে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় ব্যাপারটা এরকম নয়। আচ্ছা, এগুলি হয় কি ওইখানে বলেছে, তারপর ফিরে এসে কিন্তু সেই কথা অনুযায়ী সবকিছু চলবে, ব্যাপারটা এরকম নয়। অনেক কিছু বলতে হয় নিজেদের শক্তিকে দেখানোর জন্য, নিজেদের ক্ষমতাকে দেখানোর জন্য কিছু বাড়িয়ে বলতে হয়। সব রাষ্ট্রই বাইরে গিয়ে এগুলি বলে থাকে, বাইরে গিয়ে বাড়িয়ে বাড়িয়ে বলে থাকে। কিন্তু আসল কথা হচ্ছে যে চীনের নির্ভরতার যে বিষয়গুলো আছে, সেখানে বাংলাদেশ চাইছে যে যেহেতু মানে এই পট পরিবর্তনের পরে মানে একটা বাংলাদেশে আওয়াজ উঠেছে যে ভারত বিদ্বেষের ব্যাপারটা আছে না, ভারতেরও বহু মানুষ একাংশ আছে যারা বাংলাদেশ বিদ্বেষ একই সঙ্গে আছে, যার যার রাষ্ট্রের মানে অধীন যারা আছে, রাষ্ট্রবাদী যারা আছেন, তারা নিজের রাষ্ট্রের পক্ষে কথা বলবেন, বাইরের রাষ্ট্রের প্রতি বিদ্বেষ পোষণ করবেন, এই ব্যাপারগুলো আছে। তো এখন এই ভারত বিদ্বেষের যে রাজনৈতিক পরিবেশটা আছে, সেজন্য কিন্তু দেখা যাচ্ছে যে একটা বিকল্প সবকিছুতেই ভারতবর্ষের উপর যে নির্ভরশীলতাগুলো আছে সেটার বিকল্প কিছু করার জন্য দেখা যাচ্ছে চীন বা কখনো রাশিয়া, কখনো আমেরিকার উপর মানে নির্ভরশীল করার ব্যাপার আছে। আমেরিকার পরিস্থিতি একটু ডোনাল্ড ট্রাম্প আসার পরে চেঞ্জ হয়েছে, তার মানে যে সাংঘাতিক কিছু চেঞ্জ হয়েছে এরকম নয়। কারণ বাংলাদেশের প্রতি বাইডেন সরকারের তো বাংলাদেশের সঙ্গে একটা অন্যরকম সুসম্পর্ক ছিল, কিন্তু তার মানে এই নয় যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে যে সাংঘাতিক কিছু পরিবর্তন হয়ে গেছে। ওইসব রাজনৈতিক বক্তব্য, বৈদেশিক কূটনৈতিক বক্তব্য সবই আছে, কিন্তু আমেরিকান ইনভেস্টমেন্ট যেটা আছে সেটা একই জায়গায় থাকবে। কারণ ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আরো বড় বেনিয়া, আরো বড় কমার্শিয়াল লোক। ডোনাল্ড ট্রাম্প যদি তার ব্যবসাটা যদি বাণিজ্য সেখানে যদি ঠিকঠাক থাকে, তাহলে সেখানে যা আছে সেই স্থিতাবস্থাটাই রাখতে চাইবে। স্থিতাবস্থা ভাঙবে কোন সময়? আজকে ইউক্রেন রাশিয়ার লড়াই কখন হচ্ছে? স্থিতাবস্থা ভেঙেছে বলেই তো। আজকে গাজা স্ট্রিপে এই যে লড়াই হচ্ছে ইসরায়েলের সঙ্গে, বাণিজ্যিক স্থিতাবস্থা ভেঙেছে বলেই তো। কাঁচামালের উপর দখলদারির ব্যাপার এসছে বলেই তো। কারণ সারা বিশ্বে যে বন্টন গুলো আছে সেই বন্টন নতুন করে বিন্যাস করার দরকার হচ্ছে। কাঁচামালের সংকট দেখা যাচ্ছে, মার্কেটের সংকট দেখা যাচ্ছে, পুঁজিবাদের সংকটের প্রতিফলনই এই যুদ্ধগুলো। এবং সেভাবেই বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের এই সরকার পরিবর্তনের পর নতুন যে অবস্থা হয়েছে, বাণিজ্যিক যে ভারসাম্যগুলো আছে সেই ভারসাম্যগুলোর জন্য একদিকে বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করছে, একদিকে ভারতের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করছে। এখানে আমেরিকা কোথায় দাঁড়িয়ে আছে? তাহলে আমেরিকা অবশ্যই আছে, কারণ বাংলাদেশের এই পট পরিবর্তনের পেছনে আমেরিকার একটা ভূমিকা ছিল। এবং সরকার পরিবর্তন হলেও সাধারণত বিদেশ নীতির পরিবর্তন কিন্তু সেভাবে হয় না। এমনকি ভারত রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু বিদেশ নীতির পরিবর্তন হয়নি সেভাবে। সেটা আগে যা আছে এখন তাই আছে। ওই যে জোট নিরপেক্ষ এসব বলা হয় না, সেগুলি কিন্তু এখনো সেভাবেই আছে। তাহলে এই আমেরিকারও বিদেশ নীতির পরিবর্তন ঘটে। তাহলে আমরা একটা জায়গা স্পষ্ট করতে হবে যে আমাদের এই যে বিগত 8 মাস ধরে বাংলাদেশের এই ধরনের পরিস্থিতি, অস্থির পরিবেশের কারণে বাণিজ্য মহল যেভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে, তার কি কোনো ধরনের পরিবর্তন হবে? যদি বিদেশ নীতি বা কূটনীতি বা বাণিজ্য নীতি যদি একই থেকে থাকে অস্থির পরিবেশের কারণেও, তাহলে তো সেগুলোর কোনো পরিবর্তন হওয়ার কথা ছিল না, কিন্তু বাণিজ্য মহল তো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সাময়িক, সে তো শেয়ার বাজার পড়ে যাচ্ছে, বাণিজ্য হলে বিরাট ক্ষতি হচ্ছে। সারা পৃথিবীতেই তো বাণিজ্য হলে নানা সমস্যা তৈরি হচ্ছে। একচিটিয়া থেকে আরো একচিটিয়াকরণ যখন হচ্ছে, এই যেমন এলন মাস্কের উত্থান হয়েছে, তার পাশাপাশি তার যে প্রতিদ্বন্দ্বী পুঁজিগোষ্ঠীগুলি আছে তার তো শঙ্কিত, এবং তারা পাল্টা লড়াই করার চেষ্টা করছে। ফলে বাণিজ্যের এই সাময়িক সংকট তো থাকবেই, তারপর তার থেকে কেউ উঠবে কেউ মরবে, সেটা তো হবেই। আজকে শেয়ার বাজারে ক্রমাগত ধস নামছে, বাণিজ্য সংকট তো দেখা যাচ্ছে প্রচুর, মানে মানুষ বাজারের প্রতি ভরসা হারিয়ে ফেলছে। তার সংকটের প্রতিফলন তো সব জায়গাতেই হবে। তো এখন বাণিজ্যের এই সংকটটা সারা পৃথিবী জুড়ে আছে। ভারত বাংলাদেশের বাণিজ্য সম্পর্কটা শুধুমাত্র খারাপ হয়েছে এরকম নয়, মার্কেটের যে ক্রাইসিস সেটা সারা পৃথিবীতে দেখা যাচ্ছে, কম বেশি, কোথাও কম কোথাও বেশি হচ্ছে। কিন্তু এই বাণিজ্য সংকটটা সাময়িক। যেমন বলা হচ্ছে কি, আসলে আদানির যে ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশে, এটা অনেক কথা বলা হয়। মূল সমস্যাটা কি হচ্ছে?
6.77 পার ইউনিট করে বাংলাদেশের নাগরিকরা মানে বিদ্যুতের যে খরচা দিত। এখন আদানি যে বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে তাকে 14.02 করে হয়ে গেছে বাংলাদেশের টাকার হিসেবে। তো 6.77 থেকে 14.02 হয়তো কি হয়েছে, বাংলাদেশের বহু নাগরিকের এফোর্ড করতে পারছে না সেটা, এবার সেটা কমাতে হবে, তার বার্গেনিং চলছে। সেই বার্গেনিং থেকে সাময়িক একটা সংকট দেখা যাচ্ছে। এখন নতুন চুক্তিতে যেটা হবে সেটা কি হবে আমরা জানি না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি হচ্ছে, বাংলাদেশের সরকারি যে বিভিন্ন সংস্থাগুলি আছে তারা সেই আদানির যে ঝাড়খণ্ড থেকে যে বিদ্যুৎ সরবরাহ করছে সেটা কিনে নিচ্ছে, কিনে নিয়ে সংকটটাকে সামাল দেওয়ার চেষ্টা করছে। কারণ একটা চুক্তি আছে, হাসিনার সময় এই চুক্তিটা হয়েছিল, এবং সেই চুক্তি অনুযায়ী বর্তমানে যে বিদ্যুতের যে এত বর্ধিত মূল্য আছে সেটা নিয়ে বাংলাদেশের সংকট আছে। সেটা সমাধান হলে আবার আদানি নির্বিঘ্নে সমস্ত কাজকর্ম চালাতে পারবে। ঠিক সেরকম যে রেল যোগাযোগ আছে, যারা কন্ট্রাক্ট পেয়েছিল রেলের, তাদের ক্ষেত্রে হয়তো সমস্যা দেখা দিচ্ছে, নতুন কন্ট্রাক্ট হতে পারে, নতুন সংস্থা সেই কাজটা অসমাপ্ত কাজটা সম্পূর্ণ করার সুযোগ পেতে পারে, তখন দেখা যাবে যে রেল যোগাযোগ হচ্ছে। এই যে বা ভারতের সঙ্গে বা আমাদের রাজ্য থেকে ত্রিপুরা থেকে বিভিন্নভাবে যোগাযোগ মাধ্যমে কলকাতায় যাওয়া রেল যোগাযোগ বলুন বা বন্দর পর্যন্ত যাওয়ার ব্যাপারটা, এই যে বাণিজ্যিক বিষয়গুলো যে এই স্তব্ধ হয়ে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের অস্থির পরিবেশের কারণে বলা হচ্ছে, এটা কি তাহলে এটাও তো অর্থনীতির একটা পার্ট? নতুন চুক্তি হবে। আগে যাদের সঙ্গে কাজটা হয়েছিল, সরকার যখন যে থাকে তখন তার যে নিজস্ব যে শিল্পগোষ্ঠী আছে তাকে তো ফেভার করে, এটা সবাই জানে। এবার সরকার পাল্টানোর সঙ্গে সঙ্গে তাদেরকে যে ফেভার করা হতো তাদের কাজটা থেকে আপাতভাবে বঞ্চিত হয়েছে, এবং নতুন চুক্তি হলে তারাও আবার কাজটা পেতে পারে বা অন্য কোনো গোষ্ঠী পেতে পারে বা জয়েন্টলি পেতে পারে। কাজটা হবে যে বাধাটা এই মুহূর্তে সাময়িক সম্মুখীন আপনি বলছেন। ওকে, গৌতমবাবু, আপনার কি মনে হয় বাণিজ্য মহল যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আগামী দিনে এই বৈঠকের পর বাণিজ্যের মানে যে ক্ষতিটা হয়েছে তা কি পুনরায় মানে একই জায়গায় ফিরে আসবে আগের মতো? আগের মতো তো ফিরে আসতেই হবে, সেটা যেভাবেই হোক। তবে যে কোনো দেশের তার যে বাণিজ্যিক যে চিন্তাধারা, আর সেই দেশটা যখন শান্তিপূর্ণভাবে চলবে, ব্যবসা বাণিজ্যটা কি, যারা বিজনেসম্যান ও শুধু ব্যবসায় বোঝে, ও যে জায়গাতে ইনভেস্ট করবে ও চাইবে তার সিকিউরিটি ইনকাম এবং সিকিউরিটি ইনভেস্টমেন্ট। তাহলে সিকিউরিটিটা কখন আসবে, যদি দেশটা শান্তিপূর্ণভাবে চলতে থাকে। তাহলে শান্তিপূর্ণ একটা জায়গাতে প্রত্যেকে চায়। আজকের দিনে বাংলাদেশে যে পরিস্থিতিটা হয়েছে, আগামী দিনে কখন হবে, এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাতে কতজন ব্যবসায়ী সঠিকভাবে দাঁড়াতে পারবে, টিকে থাকতে পারবে। কারণ এখন এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস হচ্ছে না, তাহলে ওই যে বিজনেসম্যান গুলো তো এস্টাবলিশমেন্ট কস্ট রয়েছে, তাহলে ও এস্টাবলিশমেন্ট কস্ট, ও যে প্রোডাকশন, হয়তো প্রোডাকশনটা পাঠাতে পারছে না, কারণ অস্থির পরিস্থিতিতে হয়তো গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তো ও পাঠাবে না। রেল জ্বালিয়ে দিচ্ছে, ও গান নষ্ট করে দিচ্ছে, ওর যাবে না। রেল হয়তো জাহাজে পণ্য যাচ্ছে, সেটাকে নষ্ট করে দিচ্ছে। তা এইসব কারণে তো যারা ব্যবসায়ী আছে ওরা কিন্তু অফ হয়ে থাকবে। এতে করে আলটিমেট কিন্তু লুজার বাংলাদেশ। ওকে, আলটিমেট, কারণ ট্যাক্স পাবে না সে, তার তো দেশ চলতে হবে। আজকে সেখানে তো ভারতবর্ষের যারা বাণিজ্য যারা পাঠাচ্ছে এখান থেকে, যারা রপ্তানি করছে, তারাও তো লুজার, তাদের ব্যবসাটা তো তাদের এবার কি ভারতবর্ষের যারা বিজনেসম্যান, ও কিন্তু অন্য কান্ট্রি চলে যাচ্ছে, কারণ ওর কাছে পয়সার তো অভাব নেই। সেও কোথাও না কোথাও ওর সারপ্লাস যেটা বাংলাদেশকে দিত, সেই সারপ্লাসটা সে অন্য জায়গাতে ইনভেস্ট করার ট্রাই করছে। সে যে কোনো ভাবে সেটা বিক্রি করে দেবে, সে বসে থাকবে না। এবার ম্যাক্সিমাম লুজারটা হবে বাংলাদেশ, কারণ বাংলাদেশের অর্থনীতিটা নষ্ট হয়ে যাবে। সে যদি মালটা নেয়, যদি কেউ কেনাকাটা করে, সে ট্যাক্সটা কিন্তু সে পাবে। যেমন আজকের দিনে আমরা আগরতলা বসে যদি দেখি, আমাদের যে শপিং মলগুলো আছে, শপিং মলগুলোতে গিয়ে মানে আজকের থেকে এই ঘটনাটার আগে আমরা যখন যেতাম, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো স্মার্ট বাজার টাজার এগুলোতে। কারণ কি, প্রচুর পরিমাণে লোকগুলো কোথা থেকে আসে, বিভিন্ন সময় ওদের সঙ্গে কথা বললে দেখা যায় সব বাংলাদেশ থেকে। আজকে হ্যাঁ, আমাদের হচ্ছে, আমাদের রাজ্যে যে বিজনেসটা হতো এসব এটা হচ্ছে না, বাংলাদেশ থেকে লোক আসতে হচ্ছে না। তাহলে এখানে লস হচ্ছে। আবার এই মালগুলো যখন বাংলাদেশে গিয়ে আবার বিক্রি হয়, তাও হচ্ছে না, তাহলে ওইটা আবার বাংলাদেশের লস হচ্ছে। তাহলে আলটিমেট লুজার সবাই, কম বেশি লুজার সবাই। তবে বিজনেস করতে গেলে একটা শান্তিপ্রিয় পরিস্থিতি তৈরি না হলে বিজনেস কখনো রান করবে না, এবং ওই দেশের উন্নতি কখনোই হবে না। আর উন্নত দেশগুলোর এই যে পলিসিটা, আমরা যে বলি রাজনৈতিক, শুধু একজনের সঙ্গে একজন রাজনৈতিকভাবে শুধু প্রতিদ্বন্দ্বিতা করছে। উন্নত দেশগুলো, আমেরিকাতে কয়বার যুদ্ধ হয়েছে, জাপানে কয়বার যুদ্ধ হয়, ওরা কি যুদ্ধ করে? ওরা যুদ্ধ লাগায়। আমরা যুদ্ধ করি কারণ আমরা ওই সেন্সটা, ওই শিক্ষাটাই আমাদের নেই। ওরা অস্ত্র বিক্রি করার জন্য যুদ্ধ লাগায়, অর্থনীতিকে চাঙ্গা করার জন্য ওদের যুদ্ধ লাগায়। তাহলে আমরা কেন যুদ্ধগুলোতে হাত দিই? এই যে আমাদের যে আজকে যে বললাম জেহাদিদের সেই উৎপাতটা কেন? জেহাদিদের সেই শিক্ষা নেই
সেই শিক্ষা নেই বলে ওরা ধর্মের নামে জিগির তুলে তুলে এগুলো করছে। আলটিমেট কি আমরা আজকে আমরা আমরা এই এই বিষয়টাতে ছোট্ট একটা কথা বলি, যেমন এই যে চীনের যে খপ্পর, এই যে স্বল্প সুদে না মানে কোনো শর্ত ছাড়া ঋণ দিয়ে দিচ্ছে। আজকে শ্রীলঙ্কাকে দেখলে আমরা দেখি, আগামী দিনে পাকিস্তান, আফগানিস্তান সব বাংলাদেশের একই হাল হবে। যদি আজকে ওই থাবায় পা দেয়, ওই ফাঁদে পা দেয়, তাহলে বাংলাদেশও অচিরে ধ্বংস হয়ে যাবে। তার এফেক্ট ভারতবর্ষ হবে, তার একটা এফেক্ট ভারতবর্ষ হবে। ওকে, আমরা আমরা বাংলাদেশ এবং ভারতবর্ষের সম্পর্ক নিয়ে যখন কথা বলছি তখন দুদেশের সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন তো বিগত 8 মাস ধরে একটু বেশি টানাপোড়েন তো অবশ্যই চলছে। এখন কথা হচ্ছে আমাদের আজকে যে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করছিলাম আপনাদের বক্তব্যের মাঝখানে, বৈঠকবাবু, এই যে বৈঠকটা হলো, এই বৈঠকের আউটকাম কি যদি আমরা যদি বলি যে আমরা আমাদের ভারতবর্ষ কিভাবে লাভবান হবে এই বৈঠকটা থেকে, এবং যেসব বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো থেকে আগামী দিনে কি পরিবর্তন হতে পারে, কোন পরিবর্তনের ফলে আমার দেশ কিভাবে লাভবান হবে? একটা হচ্ছে বৃহৎ বাণিজ্য গোষ্ঠীর ব্যাপার আছে, একটা ক্ষুদ্র বাণিজ্য যারা করে তাদের ব্যাপার আছে। যেমন আমাদের এখানে পাথর আসছে যাচ্ছে, এটা হচ্ছে ক্ষুদ্র বাণিজ্য। এখানে যারা হচ্ছে ব্যবসায়ী, আর মানে বড় পুঁজির যে ব্যবসাগুলো আছে, যেমন বললাম যে তুলো এবং করিয়ার যে সুতোর যে ব্যবসাটা, প্রায় 20,000 কোটি টাকার ব্যবসা প্রতি বছর হয়ে থাকে, যেটা বাংলাদেশে পাঠানো হয়, গুজরাট থেকে সেটা মূলত যায়। এই গুজরাটের ব্যবসায়ীরা কিন্তু বিজনেসটা করতে পারছে না, অনেকাংশে এটা কম আছে, কারণ রেডিমেড গার্মেন্টস এর বিজনেসটাই বাংলাদেশের সমস্যায় আছে। সেটা শুধুমাত্র রাজনৈতিক কারণে, ভারত বাংলাদেশ সম্পর্কের কারণে নয়, সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ কারণেই সেখানে রেডিমেড গার্মেন্টস এর বিজনেসটা এখন খুব খারাপ পরিস্থিতি আছে। সেটা যদি বাংলাদেশের নিজস্ব যদি ওইটা না হয়, তাহলে গুজরাটের যারা ব্যবসায়ী আছে সুতো এবং যারা তুলো বিক্রি করে তাদের ডাইরেক্ট লস হচ্ছে, কারণ তারা এই তুলো এবং সুতোটা কিন্তু অন্য জায়গায় সেভাবে বিক্রি করতে পারছে না। তো এই একটা সমস্যা আছে, ফলে সমস্যা দুদিক থেকেই আছে। এখন বাণিজ্যিক সম্পর্ক ডেভেলপমেন্টের জন্য আসলে কি হচ্ছে যে বললাম যে নতুন চুক্তিগুলো করতে লাগবে। আগের যে ভারসাম্য ছিল সেই ভারসাম্য একটা পরিবর্তন হবে। যে কোনো জায়গায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নির্দিষ্ট কিছু পুঁজিপতিরা লাভবান হয়, নির্দিষ্ট কিছু পুঁজিপতিরা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যেহেতু ব্যবসায়ীদের নির্দিষ্ট কোনো দল থাকে না, নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় থাকে না, তারা পাল্টা কি করে যে একটা নতুন ভারসাম্যের মধ্যে তারা কিন্তু নিজেদের ঢুকিয়ে দেয়। মানে নানাভাবে নানা কন্ডিশনে ওরা তাতে আবার সামিল হয়ে যায়। এখন কি হচ্ছে, এই সামিল হওয়ার প্রক্রিয়াটা চলছে। আজকে বেশি দিন তো হয়নি, এই গত 8 মাসে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই যে ভারত বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কগুলি নতুন যে ভারসাম্য তৈরি হচ্ছে, তার জন্য মূলত বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এরকম ভাবে রাজনৈতিক টানাপোড়েনগুলো দেখতে পাচ্ছি। এই রাজনৈতিক স্থিতাবস্থা বা সামাজিক স্থিতাবস্থা আসলে নির্ভর করে অর্থনৈতিক চুক্তিগুলি কিভাবে হয়েছে তার উপর। ইতিমধ্যে আসলে জন বিডেন চলে গেছেন, ট্রাম্প এসেছেন, এটা একটা আসলে বড় প্রভাব বিস্তার করেছে। সেক্ষেত্রে একটু ডিলেড হচ্ছে, দেরি হচ্ছে, কারণ ট্রাম্প তো নানা রকম ওই যে কি বলে রেসিপ্রোকাল ট্যাক্স ফ্যাক্স এগুলি চালু করে দিয়েছে না, এতে কিন্তু ভুক্তভোগী হচ্ছে, ভারতও ভুক্তভোগী হচ্ছে, আর অন্যান্য রাষ্ট্রগুলি এবং চীন আবার পাল্টা 34% ট্যারিফ লাগিয়ে দিয়েছে। তো এই সমস্ত বিষয়গুলির জন্য কি হচ্ছে, একটা বিশ্বের টালমাটাল অবস্থার মধ্যে আছে। তো বাংলাদেশ বা ভারত তার বাইরে কি করে যাবে? ফলে এখন আমাদের কি হচ্ছে, অপেক্ষা করতে হবে, আমাদের আরো 4, 5, 5 বা 6 মাস অপেক্ষা করতে হবে। বাংলাদেশেও নির্বাচন এক্ষুনি হবে এরকম ব্যাপারটা নয়, কারণ বাংলাদেশের সাধারণ যে পরিস্থিতি আছে, তারা আওয়ামী লীগকে নতুন করে আবার ক্ষমতায় আসতে দেবে না, এরকম সিদ্ধান্ত নিয়ে রেখেছে। বিএনপি হয়তো সেখানে একটা ভারসাম্যমূলক অবস্থান নিয়ে হয়তো আসার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশে আবার একটা বড় ধরনের নাগরিক সমাজ চাই যে ছাত্ররাই ক্ষমতায় আসুক, কিন্তু ছাত্ররা এখনো যে অবস্থায় আছে, তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে সেরকম অবস্থায় নেই, আর মৌলবাদীরা তো সক্রিয় আছে। এখন সেই অবস্থাটার পরিবর্তন হলে, রাজনৈতিক যে অবস্থা একটা স্থিতাবস্থা আসবে, তার আগে অর্থনৈতিক চুক্তিগুলো আবার নতুন করে তৈরি হওয়ার প্রশ্ন আছে। এটা হয়ে গেলে আরো 4, 5 মাস বা 6 মাস পরে বোঝা যাবে কি হতে পারে আগামী দিনে, এটা স্ট্যাটাস কো তৈরি হওয়ার ব্যাপার আছে, সম্ভাবনা আছে। আপাতত এটাই, আরো কিছুটা সময় লাগবে বোঝার জন্য। গৌতমবাবু, আপনার কি মনে হয়, একদম খুব ছোট্ট করে সময় ফুরিয়ে গেছে অনুষ্ঠানে, মানে এই মিটিং থেকে, এই যে সভাটা হলো বা বৈঠকটা হলো, এটা থেকে আউটকাম কি হতে পারে, কি পজিটিভ আউটকাম হতে পারে? সভাটার থেকে একটা আউটকাম হবে, সারা বিশ্ব জেনে গেছে যে ভারতবর্ষ অনেকদিন ধরে বাংলাদেশের সঙ্গে বৈঠক করেনি, বা তারা বারবার চেয়েছিল যে ভারতবর্ষের সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে মিনিমাম একটু সাক্ষাৎকার হোক, কিন্তু সেটা কোনো অবস্থাতেই করতে পারেনি। এবং ভারতবর্ষের যে মানে গণতান্ত্রিক রাষ্ট্রকে প্রায়োরিটি দেওয়ার যে বিষয়টা রয়েছে, যেহেতু উনি একটা গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতাচ্যুত করে উনি বসেছেন, সেজন্য ভারতবর্ষ খুব বেশি সময় দেয়নি, আর বিশেষ করে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, এই দুটো জিনিসের উপরে বিশেষ ফোকাস ছিল, এবং বারবার ভারতবর্ষ সেটাকে নিয়ে জানিয়েছে যে তোমরা এটা বন্ধ করো। ওই হিসাবে লাভ হয়েছে বাংলাদেশের। আচ্ছা, যে এই বৈঠকটা সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, আমার সঙ্গে ভারতবর্ষ বসেছে, এবং উনি ওনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু মিটিং এর বিরুদ্ধে আমরা যেটা দেখেছি, বারবার ওই জিনিসটাকে খুব বেশি ফোকাস করেছে যে উনি খুব স্যাটিসফাই, এবং বাংলাদেশকে উনি অন্য একটা বার্তা দিচ্ছে যে হ্যাঁ, ভারতবর্ষ আবার আমার সঙ্গে
আগের মতো চুক্তি করছে, কিন্তু পাশাপাশি এটার সঙ্গে সঙ্গে ওর উপরে সেই যে তন্ত্রকে উনি প্রায়োরিটি দিচ্ছেন, ওনারা কিন্তু আবার এটার উপরে আলাদা বিরূপ মন্তব্য করছেন যে তুমি আবার সেই ভারতবর্ষ, আমরা তো ভারত বিরোধী, তো তুমি আবার সেই ভারতবর্ষের সঙ্গে যাচ্ছ। ওইটাও কিন্তু ওনার ভেতরে একটা আছে। তবে ভারতবর্ষের কিছু হোক নাও, ভারতবর্ষ চাইবেই যে তার ছোট ভাইয়ের মতো, যে দেশটা ছোট্ট একটা দেশ, ভারতবর্ষ চাইবে না কখনো সে অন্য কোনো ভূমিকায় যাক। সে তারকে আটকে রাখার যে পলিসি বা নিজের স্বার্থে যে পলিসি, বাংলাদেশের সংখ্যালঘুদের যে স্বার্থ, সেগুলো স্বার্থ যত সুরক্ষিত থাকে, ভারতবর্ষের আভ্যন্তরীণ এবং এই রাষ্ট্রের উপরে যদি কোনো অস্থির পরিস্থিতি, তার কিন্তু অংশ কিন্তু ভারতবর্ষ করবে। সেই জন্য ভারতবর্ষ চাইবে না যে সেটার সঙ্গে একটা ঠিক বাংলাদেশ শান্ত হোক, সেটা ভারতবর্ষ সবচেয়ে আগে চাইবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ সঙ্গে থাকার জন্য। প্রদীপ বাবু আপনাকে ধন্যবাদ, প্রথম বাবু আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের প্রশ্নে নরেন্দ্র মোদী বলছেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি জনগণের কল্যাণের ওপর দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশ ভারত দীর্ঘদিনের সহযোগিতার মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক নিশ্চিত করেছে। তিনি আরো বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চায়। তবে আগামী দিনে দুদেশের সম্পর্ক কতটা মজবুত হয় তা সময় বলবে। সেদিকে নজর রাখবো আমরা। আর আপনারা সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।